আবার যারা অর্থনীতিবিদরা আছেন বা অনেক ব্যাংকারও বলে থাকেন যেটা হচ্ছে ঘুরিয়ে খাওয়া, যে আসলে এটা শুধুই নাম হচ্ছে ইসলামী ব্যাংকিং এর প্রোডাক্ট। আসলে ব্যাপারটা কি? প্রেশার এবং কোনো না কোনোভাবে 3জন ব্যাংকার একসঙ্গে হলে অফিস আওয়ারের পরে চিন্তা করতেছে কিভাবে ব্যাংক ছাড়া যায়। আমি লিখিত দিতে পারবো। এটা থেকে বের হওয়ার উপায়টা কি? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই একাডেমি অফ বিজনেস প্রফেশনালসের সিজন 2 পডকাস্টে। গত সপ্তাহে আমাদের প্রথম পডকাস্টটা গেল, আজকে দ্বিতীয় পডকাস্ট, এবং দ্বিতীয় পডকাস্টে এসে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম সাহেবকে, যার সাথে আমরা গত সপ্তাহে আড্ডা দিয়েছিলাম। এবং গত সপ্তাহে আমরা তার সাথে কথা বলেছি লাইফ স্কিল নিয়ে, জীবনে কোন কোন জিনিসগুলো, সফট স্কিলগুলো আমাদেরকে জীবনে এগিয়ে রাখে মানুষ হিসেবে এবং ব্যক্তি জীবনে, কর্পোরেট লাইফে। আজকে তার সাথে আমরা কথা বলবো তার যে কর্মক্ষেত্র রয়েছে, তিনি যা নিয়ে কাজ করছেন, যে বিষয়ে তিনি এক্সপার্টিস গড়ে তুলেছেন সেটা নিয়ে। সেটা স্পেশালি হচ্ছে ইসলামিক ব্যাংকিং। আপনারা হয়তো অনেকেই জানেন যে তিনি বাংলাদেশ ফাইন্যান্সের ইসলামিক ফাইন্যান্সিং যেটা, সেটার তিনি প্রধান হিসাবে কাজ করছেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে। সো আশফাক, স্বাগত আপনাকে আমাদের আজকের পডকাস্টে। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ব্যাংকিং প্রফেশনে মার্কেটিং এটা আসলে কতটুকু দরকার? ব্যাংকিং প্রফেশন তো 100% কাস্টমার ওরিয়েন্টেড সার্ভিস ইন্ডাস্ট্রি। সার্ভিস ইন্ডাস্ট্রিতে মেইন যে চ্যালেঞ্জগুলো, সেটা ব্যাংকিং প্রফেশনের চ্যালেঞ্জ একই। সেটা হচ্ছে কাস্টমারকে ম্যানেজ করা, কাস্টমারের কাছ থেকে তার সঞ্চয়গুলোকে কালেক্ট করা, তারপর সেই সঞ্চয়টা আপনি যার প্রয়োজন তার কাছে দেয়া, ইনভেস্ট করা। এই দুইটার গ্যাপ আপনি কার কাছে দিচ্ছেন, হ্যাঁ, প্রফিট। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে গিয়ে এই সঞ্চয়টার পিছনে আমরা সবাই দৌড়াচ্ছি। একজন কাস্টমার তার পিছনে 50টা ব্যাংক দৌড়াচ্ছে, 30টা ব্যাংক একই রকম প্রোডাক্ট নিয়ে দৌড়াচ্ছে, তার মধ্যে 20টা ব্যাংকের একই রেট এবং কম বেশি একই সার্ভিস। তো আলটিমেটলি মার্কেটিং মানেটা কি? মার্কেটিং অথবা সেলসের এটা হচ্ছে কনভিন্স করা, বুঝানো যে আপনিই তো বেস্ট, আপনার কম্পারেটিভ অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এগুলো বুঝানো। আলটিমেটলি মার্কেটিংই সেখানে একটা বড় নিয়ামক হিসাবে কাজ করতে পারে, কাস্টমারকে কনভিন্স করার জন্য যে স্যার আমার প্রোডাক্টটাই বেস্ট, আপনি দেখেন সার্ভিসটাই বেস্ট, আপনি ট্রাই। আচ্ছা, এই যে সেলস মার্কেটিং, মানে এই সার্ভিসগুলোর সেলস মার্কেটিং, এটাকে কেবলমাত্র যারা সেলস মার্কেটিং এ কাজ করছে এটাকে কেবল তার দায়িত্ব, নাকি অল অ্যাক্রস দ্য কোম্পানি সবারই দায়িত্ব এটা? ফার্স্ট লাইনের দায়িত্ব তো আমরা সেটা যদি অ্যালোকেট করতে যাই, যদি এরকম কোনো সেলস টিম আমার থাকে যে সেলস টিম বলেই আসছে, তার দায়িত্ব। কিন্তু আসলে কি তার দায়িত্ব? সেটাই প্রশ্ন। আমার স্টাফ আছে যেখানে 1000, ধরে নিলাম কথার কথা, সেই স্টাফ 1000-এর মধ্যে আমার রিপোর্টিংয়ের জন্য লাগে, অপারেশনের জন্য লাগে, টপ ম্যানেজমেন্ট প্রয়োজন হয়, ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য প্রয়োজন হয়, এরকম স্টাফ প্রয়োজন হয় আমার 700-800। আমার ফ্রন্ট লাইনে থাকে 100, 200, 300 ম্যাক্সিমাম। এরকম মডেলে হয়তো বা অনেক ব্যাংকই কাজ করে না, তারপরেও বললাম যে ম্যাক্সিমাম। তাহলে বাকি 700 স্টাফ আমার আনইউটিলাইজ থাকছে না? তারও তো কেউ না কেউ পরিচিত আছে, এবং তাকে যদি আমি তার জড়তাটাকে কাটিয়ে দিতে পারি, তাকে যদি আমি বুঝাতে পারি যে তুমি এভাবে এভাবে কাজ করো। অনেকে আছে অনেক ইন্ট্রোভার্ট। আমি মার্কেটিংয়ের লোক যারা আছে, মার্কেটিংয়ে যারা কাজ করে সেলসে, ওদের শাইনেসটা কম থাকে। কাস্টমার অনেক সুন্দরভাবে ডিল করতে পারে, গুছিয়ে কথা বলা, কাস্টমারের ফিডব্যাক কি আসতে পারে সেটা ভেবে অ্যান্সার আগেই রেডি রাখা, বলা। এই স্কিলগুলো যদি আমরা একটু, যারা নন সেলস ব্যাকগ্রাউন্ড বলেন, তাদেরকে যদি আমরা একটু ধরে দিতে পারি, তাহলে টোটাল টিমটা যদি সেলস টিম হয়, কারণ পিপল আর সোশ্যাল বিইং, রাইট? ওনারা বাজারে যাচ্ছেন, কোথাও না কোথাও বসছেন, ওনাদের রিলেটিভ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সেখান থেকে আলটিমেটলি সেই ব্যাংকের প্রয়োজনে কিছু বিজনেস তো উনি নিয়ে আসতে পারতেনই যদি আমরা ওনাকে অ্যাক্টিভ করতে পারতাম। তারপরে সার্ভিস বা প্রোডাক্ট যাই বলি, যে কোনো ইন্ডাস্ট্রি বলি না কেন, টপ টু বটম সবাইকেই আসলে এনগেজ করা সম্ভব, এবং যারা এনগেজ করতে পারবেন এফিশিয়েন্টলি, এফেক্টিভলি, তারা অবশ্যই ভালো করবেন। সেলস ফোর্স তখন থাউজেন্ডের মধ্যে 1000ই সেলস ফোর্স। তো যদি একটা করেও যদি অ্যাকাউন্ট হয়, তো মাসে 1000 নতুন অ্যাকাউন্ট তৈরি হবে। আর যদি আপনি চিন্তা করেন যে সেলস টিমে যারা আছে 200 তারাই করবে,
হয়তো বা 10টা করে করলে কত হবে? কত হবে? 200 ইন্টু 10, 2000 হবে বড় জোর। সঙ্গে আপনার ওই 700 আরো যখন যোগ হবে তখন 2700 হয়ে যাবে। সো দ্যাট উইল বি বিগ থিং। আচ্ছা, আপনি শুরু করলেন প্রথমে মানি এক্সচেঞ্জ দিয়ে, তারপরে আসলেন ব্যাংকে, দেন এনবিএফআই তে। তো এইরকম ইন্ডাস্ট্রিও তো চেঞ্জ কেন? আমার তো আসলে আমার ড্রাইভিং হচ্ছে আমার মেইন স্কিল। আমার গাড়ি চেঞ্জ হয়েছে আসলে। আচ্ছা, গাড়ির মডেল চেঞ্জ, আমার গাড়ির মডেল চেঞ্জ হচ্ছে, গাড়ির সাইজ চেঞ্জ হচ্ছে, আমার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আমি হয়তো বা কোনো সময় একটু পিচ ঢালা রাস্তায় স্মুথলি ছিলাম, আর কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটু নিজেকে ঝালাই করা, একটু দেখা, এটার একটা নেশা আসলে ছোটকাল থেকেই ছিল। কেন, মানে আমি যদি প্রশ্ন করি, কেন কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ? কমফোর্ট জোনের বাইরে যদি আপনি না যান, আপনি যদি মাসল বিল্ড আপ করতে চান, আপনাকে তো ওয়েট উঠাতে হবে। এটা যেরকম সত্য, আপনি কমফোর্ট জোনের বাইরে গেলে আপনি তখন আপনার সক্ষমতা বাড়বে। যেমন আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি এনবিএফআই ইন্ডাস্ট্রিতে আমার অল্প সময় 1 বছরের উপর আমি পার করেছি, বাট আমি তো অ্যাটলিস্ট আমি মার্কেটটা সম্বন্ধে একটা ভালো নলেজ আমার আলহামদুলিল্লাহ হয়েছে। এবং সেটা কি অবশ্যই শুধুমাত্র ব্যাংকের চেয়ে বেটার না? আমি শুধু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলাম, তার চেয়ে বেটার না যে আমার পোর্টফোলিও আরেকটা সেক্টর আমার পোর্টফোলিওতে অ্যাড অন হলো, আমার জায়গা জায়গাটা বাড়লো, আমার সেক্টর বাড়লো, আমার অভিজ্ঞতার ঝুলি বড় হলো, এবং কাজ করার স্কোপও বাড়লো। ডেফিনেটলি স্কোপ। তার মানে হচ্ছে যে আমরা যারা আজকে কর্পোরেটে কাজ করছি, তারা যত এরকম কাজের আওতাকে বাড়াবো, সেক্টর চেঞ্জ করব, বাড়াবো, তার মানে হচ্ছে যে আমার কাজ করার, যদি আমি একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারতাম একটা সেক্টরে, এখন আমি মাল্টিপল সেক্টরে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমার জব পাওয়ার সম্ভাবনাটাও ডেফিনেটলি মাল্টিপল হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আমি মানি ট্রান্সফার ইন্ডাস্ট্রিতে ছিলাম, এবং আলহামদুলিল্লাহ আই ওয়াজ ডুইং এক্সট্রিমলি গুড দেয়ার। পেপল বাংলাদেশে আমি ইন্ট্রোডিউস করেছি, মানে আমার হাত ধরে বাংলাদেশে আসে একটা ব্যাংকে। তারপরে আমি সেখান থেকে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, কনভেনশনাল সিআরএম বলে, সেখানে কাজ করেছি। ইনভেস্টমেন্ট প্রপোজাল তৈরি করা এবং সেটার স্ক্রুটিনি রিস্ক ম্যানেজমেন্টের জিনিসগুলো দেখা, সেটা আমি আলহামদুলিল্লাহ শেখার চেষ্টা করেছি এবং আমি জানি। পরবর্তীতে আমি ব্রাঞ্চ ম্যানেজারই করলাম, ব্রাঞ্চের অপারেশন ম্যানেজারই, তারপরে ফুল ব্রাঞ্চের দায়িত্ব নেওয়া। তারপরে ইসলামিক ফাইন্যান্সটা জানার আগ্রহ হলো। ইসলামিক ফাইন্যান্সে আমি কিছু সার্টিফিকেশন করার পর সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর করলাম, বাহরাইনের একটা সার্টিফিকেশন, বিআইবিএম থেকে করলাম সার্টিফাইড ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনালস। এরপর সুযোগ চলে আসলো আসলে নিজের মতো করে কিছু করার, একটা ডিভিশনের দায়িত্ব, একটা উইং এর দায়িত্ব নিয়ে। তো বাংলাদেশ ফাইন্যান্সে সেই অপরচুনিটিটা আসার পর, এবং আপনি আসলে কোনো সময় কোন বস, কোন লিডারের সঙ্গে কাজ করছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। সেই সুযোগ আসলো, আমি সেটাকে নিলাম আলহামদুলিল্লাহ। এক্সেলেন্ট। আচ্ছা, নরমালি যেটা বলা হয় যে ট্রেডিশনাল ব্যাংকিং এর চাইতে এনবিএফআই এর মার্কেটিংটা খুব ডিফিকাল্ট, খুব টাফ। লোকে সহজে এখানে টাকা দিতে চায় না, লোকে ভয় পায়। এনবিএফআই নিয়ে আমাদের দেশেও বেশ কিছু বাজে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তো এই মার্কেটিংটা করাটা কিভাবে করছেন? এটা তো একটা ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ, অবশ্যই ডিফিকাল্ট টাস্ক। আমাদের আসলে এই গত 25 অথবা 30 বছরের যে এনবিএফআই ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আমাদের কাস্টমারের সঙ্গে এনগেজমেন্টটা কম্পারেটিভলি আমি বলবো আমরা কম করতে পেরেছি। আমাদের ব্যাংকের সঙ্গে কাস্টমার যেভাবে ডিপেন্ডেন্ট, কাস্টমার বিদ্যুৎ বিল দিতে গেলে ব্যাংক লাগছে, অ্যাকাউন্ট করতে গেলে লাগছে, তার লকার সার্ভিস ব্যাংক দিচ্ছে, রেমিটেন্সও ব্যাংক দিচ্ছে, এই যে কাস্টমার কিন্তু ব্যাংকে যেতেই হয়, যাচ্ছে। এনবিএফ এর সঙ্গে সেভাবে সখ্যতা আমাদের গড়ে উঠেনি, আমাদের এটা এনগেজমেন্ট স্কোপটা কম, এই কারণে এটা একটু কঠিন। আপনি দেখবেন যে যেই নেগেটিভ নিউজগুলো এনবিএফআই সেক্টর নিয়ে আছে, সিমিলার তার চেয়ে বেশি ব্যাংকিং সেক্টর নিয়েও আছে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হয় কম। আলোচনা কম, এনবিএফআই নিয়ে আলোচনাটা বেশি, সেটা ছড়াচ্ছে বেশি। এই জায়গাটা কেন? এই জায়গায় একটা গ্রে স্পেস আছে, আমি এটা নিয়ে কমেন্ট করব না কেন এই এনবিএফআই নিয়ে আলোচনা বেশি। বাট হ্যাঁ, এটার কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করছি। সো আপনি যেটা বলছিলেন যে ব্যাংকের একটা বড় সুবিধা হচ্ছে যে মানুষ বারবার ব্যাংকের কাছে যায়, সুতরাং তার এনগেজমেন্ট, তার টাচ, তার কমিউনিকেশনটা অনেক বেশি। এনবিএফ এর কি এরকম সুযোগ আছে এরকম এনগেজমেন্ট বাড়ানো, টাচটা বাড়ানো, কমিউনিকেশনটা বাড়ানো? এটা আমরা দেখেন এখন ডিজিটাল ব্যাংকিং এর ব্যাপার আসছে না,
ডিজিটাল ব্যাংক তো সামনেই হয়তো বা কয়েকটা পারমিশন পাবে। আমাদের মডেলটা দেখেন, কাইন্ড অফ ডিজিটাল ব্যাংক। আমরা কিন্তু ক্যাশলেস, এনবিএফআই। সো ডিজিটাল ব্যাংক যদি ফ্লারিশ করে এবং এই যে নতুন যে জেনারেশন, এই জেনারেশন কিন্তু ব্যাংকে না গিয়ে, লোকেশন ভিজিট না করে তাদের ব্যাংকিং নিডটাকে ফুলফিল করার একটা টার্গেট ওনাদের মধ্যে থাকে। তো সেই স্কোপটা আমরা নিতে চাই। আমাদের সেখানে বিশাল একটা স্কোপ আছে সেখানে কাজ করার, এবং আমাদের সেই মার্কেটটা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আমরা অ্যাক্টিভলি পার্সু করছি ওই মার্কেটটা নেওয়ার জন্য। ইদানিং ইসলামিক মানে ফাইন্যান্সিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে, আমাদের সারা দেশের মানুষের মধ্যেই এখন ইসলামিক ফাইন্যান্সিং এর ব্যাপারে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। সো এটা নিয়ে স্টাডি করাটা, বা আপনি কি মনে করেন যে আগামী দিনে কি এই ইসলামিক ফাইন্যান্সের আরো বেশি বিকাশ হবে? এইটা ক্রমবর্ধমান, এটা গ্র্যাজুয়ালি বাড়বে, এবং আপনি অবাক হবেন না, এখন ফুল ফ্লেজড ব্যাংক আছে ইসলামী ব্যাংক 10টা। উইন্ডো বেসিসে অথবা উইং বেসিসে আরো বেশ কিছু ব্যাংক কাজ করছে। এখন তো সব ব্যাংকই একটা ইসলামী শাখা করছে বা উইং করছে, অলমোস্ট সবাই। কারণ সবাই দেখা যাচ্ছে যে জেনারেল ব্যাংকিং থেকে অনেক গ্রাহক তাদের অ্যাকাউন্ট সরিয়ে ইসলামী ব্যাংকিং যারা করছেন তাদের কাছে চলে যাচ্ছে। তো তারা ক্লায়েন্ট লুজ করছে, যার জন্য তারা এখন ইসলামী একটা উইং করছেন। আমাদের যেই ইকোনমিক টার্মোয়েল যেগুলো হলো, হ্যাঁ, কোভিড এর ওই সময়টাতে আমরা দেখলাম যে যেই বাবল আমরা তৈরি করে রেখেছি, ইকোনমিক বাবল, আলটিমেটলি টাকা নাই। ফিজিক্যালি টাকা আছে কিন্তু বাস্তবে কিন্তু টাকা শূন্য। ওই যে কাজীর মানে কেতাবে আছে গোয়ালে নাই, কাজের গরু। তো এখান থেকে মুক্তির জন্য কিন্তু নাম্বার 1 সলিউশনই হচ্ছে গিয়ে ফাইন্যান্সের দিক থেকে ইসলামিক ফাইন্যান্সের পদ্ধতি। আমি জাস্ট এটা সবাই বলে যে আচ্ছা জেনারেল ব্যাংকিং নাম খালি ইসলামিক ফাইন্যান্স দিয়ে রাখছে, আসলে মানে কি জিনিসটা কি? এই কথাটা না, যে জেনারেল ব্যাংকিং, আমি যদি খুব স্পষ্ট করে বলি, ঘুরিয়ে খাওয়া। আপনি এই কথাটা ইসলামিক ফাইন্যান্স শুনেছেন, তো আপনি সিনোনিমাস এই কথাটা শুনেছেন যে ঘুরিয়ে খাওয়া। ঘুরিয়ে খাওয়া, ওর তো ব্যবসা করেই দেয়, সেও তো ইন্টারেস্ট দিয়ে না। এটা নিয়ে কিন্তু আজকে থেকে না, এটা সেই 1400-1500 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ বলেছে যে তারা বলে যে ক্রয় বিক্রয় তো সুদের মতোই। এটা কিন্তু তখনও ছিল, বাট এটা না। প্রত্যেকটার একটা আন্ডারলাইং কন্ট্রাক্ট আছে, একটা অ্যাসেটের সেখানে ব্যাপার আছে, অ্যাসেট বেসড অথবা অ্যাসেট ব্যাকড একটা ব্যাপার আছে। তো প্রত্যেকটারই আসলে শরিয়া বেসিস আছে, এই বেসিসের বাইরে আসলে হয় না। এটা আস্তে আস্তে কমে এসছে। আপনি যখন দেখবেন যে যখন এটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগের ঘুরিয়ে খাওয়ার কথাটা যত বলতো, এখন কিন্তু ওরকম বলে না, এখন কিন্তু কম বলে। কেন? এটা মার্কেটিং এডুকেটেড হচ্ছে। এটা এডুকেটেড হচ্ছে। আগে ব্যাংকাররাই একটু বেশি বলতো। আমি একেবারে ইসলামিক ফাইন্যান্সের থিওরির দিকে গেলামই না। ব্যাংকাররাই বেশি বলতো, আরে না সব এক, সেটা একই জিনিস। কিন্তু এখন তো তার ব্যাংকেও আছে, সে তো বলতে পারছে না ওটা। তো না, সেটা কি এই কারণে যে যেহেতু ক্লায়েন্টরা সব চলে যাচ্ছে, ওখানে যাবে। আপনি ফুল ফ্লেজ ব্যাংক আছে 10টা, আপনি হয়তোবা দেখবেন আগামী 3-4 বছরের মধ্যে আরো 3-4টা-5টা ব্যাংক চলে আসবে। অনেকেই অ্যাপ্লাই করে রেখেছে। ইসলামিক প্রোডাক্টের যেটা রয়েছে সেটাকে বলা হয় যে এটা সুদবিহীন একটা ব্যাংকিং ব্যবস্থা। আবার যারা অর্থনীতিবিদরা আছেন বা অনেক ব্যাংকারও বলে থাকেন যেটা হচ্ছে ঘুরিয়ে খাওয়া, যে আসলে এটা সুদই, নাম হচ্ছে ইসলামিক ব্যাংকিং এর প্রোডাক্ট। আসলে ব্যাপারটা কি? আসলে এটা হচ্ছে আমাদের অজ্ঞতার কারণে আমরা বলি ঘুরিয়ে খাওয়া। আসলে প্রত্যেকটা যেই ডিপোজিট প্রোডাক্ট বলেন অথবা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বলেন, প্রত্যেকটাই শরিয়া বেসিস আছে, শরিয়া সম্মতভাবে আমরা করছি, এবং সেগুলোর একটাও ঘুরিয়ে খাওয়া না আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু প্রত্যেকটাই কিন্তু শরিয়া বেসিস আছে। এখানে একটা আন্ডারলাইং একটা অ্যাসেট আছে, আন্ডারলাইং একটা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টের বেসিস আমরা করি যেটা শরিয়া সম্মত। যেমন ধরেন আপনি হয়তোবা কনভেনশনাল সিস্টেমে, আর্থিক ব্যবস্থায় আপনি কোনো একটা শরিয়া, নন শরিয়া কোনো একটা কর্মকাণ্ডের জন্য, কোনো অ্যাক্টিভিটিসের জন্য আপনি ইনভেস্টমেন্ট নিতেই পারেন। ইসলামিকে কিন্তু সেটা কোনোভাবেই হয় না। ইসলামিক কোনোভাবেই মদের ফ্যাক্টরিতে, পর্ন ইন্ডাস্ট্রিতে কোনোভাবেই ইনভেস্ট না। সেটা তো যেটা জেনারেল ব্যাংকিং, তারাও তো পর্ন বা মদের জন্য তারাও তো ফান্ডিং করে না। এটা সর্বক্ষেত্রে না। ফান্ডিং আপনি বিয়ারের প্রতিষ্ঠানে করছেন না, মদের ইন্ডাস্ট্রিতে করছে না, ওয়ার্ল্ড ওয়াইড করছে না, সেটা কনভেনশনাল করছে, কিন্তু ইসলামিক প্রতিষ্ঠান কিন্তু করবে না। ইসলামিক অর্থ ব্যবস্থায়
কিন্তু যখন টাকা ধার দেয় ইসলামী ব্যাংক, তখন কি কোনো একটা রেট বেঁধে দেয় না নাকি? না, এটা আপনি যখন টাকাটা কারো কাছ থেকে নিচ্ছেন তখন আপনি ফিক্সড করে দিচ্ছেন না। ধরেন আপনি আমার এখানে একটা ডিপোজিট দিলাম, রাইট? তারপর এটা কি এখানে কিভাবে আমি টাকাটা পাবো? আপনি আমার সাথে একটা কন্ট্রাক্টে আসবেন যে আপনি যেহেতু টাকার ওনার এবং আমি আপনার পক্ষে টাকাটা নিলাম, সেক্ষেত্রে আপনি বার্গেন করবেন। হয়তোবা আপনি বললেন যে 70 ভাগ আপনার প্রয়োজন, আমি বললাম যে না 70 না, আমি 65 ভাগ প্রফিট দিব। এভাবে আমি আপনাকে ফিক্সড করে বলবো না। অর্থাৎ প্রফিটের পার্সেন্টেজ, আচ্ছা, হ্যাঁ, সেটা প্রফিটের ভাগাভাগির একটা রেশিও। এরকম না যে 7% অথবা 7.5% অথবা 8% তা না। এটা কি প্রফিটটা কি মানে প্রতিষ্ঠানের যে প্রফিট তার পার্সেন্টেজ? জি, প্রতিষ্ঠানের যেই প্রফিটটা আসছে, সেই কর্মকাণ্ড থেকে যেই প্রফিটটা আসছে, সেই প্রফিটের একটা অংশ আপনি কত পার্সেন্ট অংশ আপনি নিবেন, কত পার্সেন্ট অংশ আমি নিব, সেইটার একটা ভাগাভাগির চুক্তি হয়। এটা কিন্তু কোনোভাবেই ফিক্সড করে আমরা দিচ্ছি না। আচ্ছা, একইভাবে এটা তো আমি ডিপোজিট করলাম, আমি যদি টাকা নেই সেক্ষেত্রে নিয়মটা কি? টাকা নেয়ার ক্ষেত্রে সেটা ওকে। টাকা নেয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে আমি ফিক্সড করে নিচ্ছি, সেক্ষেত্রে শরিয়ার কোনো বাধা নিষেধ নেই। আচ্ছা, সেক্ষেত্রে যিনি টাকা ধার নিচ্ছেন তাকে একটা ফিক্সড রেট দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবং আলটিমেটলি যেটা বেনিফিট হচ্ছে, প্রফিট যেটা হচ্ছে সেটার পার্সেন্টেজ নিয়ে নেগোশিয়েট, যেটা পার্সেন্টেজ এটা নেগোশিয়েটেড পরে তো আমরা ঠিক করলাম যে কোন রেশিওতে আপনি নিচ্ছেন, কোন রেশিওতে আমি নিচ্ছি। কিন্তু ধার দেওয়াটা যে ফিক্সড রেট, সেটাতে শরিয়াতে কোনো সেটা শরিয়া সম্মত? জি। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ইদানিং তো আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে ইসলামিক ফাইন্যান্সের ব্যাপারে প্রবল আগ্রহ, এবং অনেকে কনভেনশনাল ব্যাংকিং থেকে সরিয়ে নিয়ে আসছেন এই ইসলামিক ব্যাংকিং এর দিকে। তো এই ইসলামিক ব্যাংকিং এ কনসেপ্টটাও আমাদের দেশে খুব যে একটা পুরনো তা না, ইদানিং এটা নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে। তো ইসলামিক ব্যাংক পরিচালনা করা বা এটাতে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে দক্ষ জনশক্তি কি আমাদের আছে? আমি একটু আপনার প্রশ্নের শুরু থেকে শুরু করি যে হ্যাঁ, আমাদের এখন এটা সম্বন্ধে প্রচারণা বেড়েছে, প্রসারও সেভাবে হয়েছে, এবং সেটা বোথ এন্ডে। আমাদের যারা কাজ করছি তাদের আগ্রহ বেড়েছে শেখার, এবং সাথে সাথে যারা কাস্টমার, এই কাস্টমারদেরও এই ইসলামিক ব্যাংকিং এর উপরে ঝোঁক বেড়েছে। সেটা বেড়েছে কয়েকটা রিজনে। আমাদের যে ইকোনমিক যে টার্মোল গুলো আমরা দেখেছি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, রিসেশন, এগুলো ইকোনমিক যে বাবল, আর্টিফিশিয়ালি যে টাকা, সেটা আসলে হয় কনভেনশনালের কারণে, মেজর একটা রিজন। ইসলামিকে সেটার অপশন খুবই লিমিটেড, বলতে গেলে নেই। আর হচ্ছে কোভিড একটা বড় একটা ফ্যাক্টর এখানে ছিল। কোভিডের সময় মানুষ আলটিমেটলি তো দেখেছে যে টাকা চলে যাচ্ছে, মৃত্যু কত কাছাকাছি। এই সব কিছু আমার কাছে মনে হয় যে একটা ইমোশনাল একটা পুশ তো ছিলই। মানুষ এখন ইসলামিক ফাইন্যান্সের দিকে বেশি ঝুঁকছে, এবং সেইভাবে চিন্তা করলে যত কাস্টমার বেজ আমাদের তৈরি হয়েছে, সেইভাবে আমাদের সেই দক্ষ জনশক্তি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে সেই অপ্রতুলতা রয়েই গেছে। এখানে নাই বললে একেবারে হবে না, এটা ভুল হবে, বাট হ্যাঁ, আরো অনেক স্কোপ আছে শেখার। তো আমাদের প্রতিষ্ঠানগুলোতে ইসলামিক ব্যাংকিং নিয়ে হয়তো একটা সাবজেক্ট পড়ানো হয়, হ্যাঁ, পুরো ফাইন্যান্সের মধ্যে, কিন্তু ইসলামিক ব্যাংকিংকে কেন্দ্র করেই কি কোনো, আপনি মনে করেন যে সময় এসছে কোনো কোর্স চালু করার, যেটা একদম ইউনিভার্সিটি লেভেলে, যে আছে ইসলামিক ব্যাংকিং এর উপরই ফুল একটা ব্যাংকিং? ইউনিভার্সিটি লেভেলে এটা রিসেন্ট শুরু হয়েছে 1-2টা ইউনিভার্সিটিতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যে ইসলামিক ব্যাংকিং নিয়ে একটা ফুল একটা প্রোগ্রাম, একটা পিজিডি এরকম ভাবে শুরু করছে। এছাড়াও তো বেসরকারি বিভিন্ন সেন্টারের আওতায়, যেমন এবিপিডি আছে, আরো 2-একটা ইনস্টিটিউশনের আছে, সেন্ট্রাল শরিয়া বোর্ড, ওনাদের একটা কোর্স চালু আছে, যথেষ্ট এফেক্টিভ। তো ইসলামিক ব্যাংকিং এর একটা কোর্স যদি পড়ে কেউ, তাহলে আপনি কি মনে করেন যে তার জন্য ভবিষ্যৎটা উজ্জ্বল? অবশ্যই, কারণ আপনি কাস্টমার, আলটিমেটলি তো পিপল ডিল করছেন, তো পিপলের যেই কোশ্চেন, আপনি যেভাবে আমাকে কোশ্চেন করছেন, সবাই এত পলিশড হইতে কোশ্চেন করে না, আরো অনেকভাবে জানতে চায়, এবং বিভিন্ন এক্সাম্পল, নেগেটিভ নিউজগুলো ওনাদের কাছে থাকে, সেগুলো নিয়ে এসে বসে।
তাদেরকে সেইভাবে কনভিন্স করে তারপর সেই এটার মধ্যে নিয়ে আসা। যারা স্বতঃস্ফূর্তভাবে আসলো তো আসলো, অনেকে আছে যাদের কনফিউশন থাকে, সেই কনফিউশন দূর করার জন্য আপনাকে থিওরিটিক্যালি তো অনেক ডেফিনেটলি সাউন্ড হতে হবে। এর সাথে সাথে যেই কোর্সগুলো আমি নাম বললাম, সেন্ট্রাল শরিয়া বোর্ড, বিআইবিএম, এবিপির, আইএফএসি একটা প্রতিষ্ঠান, এদের বিভিন্ন যে কোর্সগুলো আছে সেখানেও ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে নিয়ে এসে আমরা একটু জানতে পারি যে কিভাবে ইন্ডাস্ট্রিতে কোনটা কিভাবে এফেক্ট হচ্ছে, কিভাবে কাজ করে। তো এই থিওরিটিক্যাল এবং যে প্র্যাকটিক্যাল ব্লেন্ড, এই দুইটা আসলে বেশ কাজে দেয়। আপনাদের যে আপনার সাথে আপনার নামের সাথে অনেকগুলো ডিগ্রি অ্যাটাচড এবং সেখানে শরিয়া বোর্ড, ইসলামিক ফাইন্যান্সের বেশ কিছু আছে। সো এরকম স্পেশালিস্ট কি কি ডিগ্রি আপনি অ্যাচিভ করলেন? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করলাম অ্যাকাউন্টিং এ। এরপরে আমি বাহরাইনে আউফি, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখান থেকে আমি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর, এটা আমি করলাম। এরপর সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর। আচ্ছা, জি, এটা আলহামদুলিল্লাহ। কত দিনের কোর্স ছিল? এটা ছিল, এটা তো আসলে অনলাইনে পরীক্ষা দিতে হয়, আপনি কতদিনে এটা ক্যাপচার করতে পারবেন এটা আসলে আপনার ব্যাপার। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। এটা একটা পিজিডি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার মতন, আর এটা একটা সার্টিফিকেট কোর্স। হ্যাঁ, আমি এটাকে পিজিডিও বলবো না, এটা কোনো থরো 1-2-3 বছরেরও জিনিস না। যে পড়ছে, যার মানে এটা তার ক্যাপাসিটির উপরে, বাংলাদেশের যে কেউ এটা করতে পারে। এটা করছে বাংলাদেশে অলরেডি 500 প্লাস সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এবং অডিটর হয়েছে অলরেডি, আলহামদুলিল্লাহ হয়েছে। গত 1 বছরই প্রায় হয়েছে 300-র মতো। মানে আমি দেখলাম আরেকটা ডিগ্রি আপনি, ওটা আমি করেছি বিআইবিএম থেকে, সার্টিফাইড ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল। এইটা বাংলাদেশে যতগুলো কোর্স আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আমি খুব বেস্ট হয়তো বা এভাবে সার্টিফাই করতে পারবো না, বাট ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এখানে ইন্টারন্যাশনাল যতগুলো অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনালি মালয়েশিয়াতে, বাহরাইনে, এই অর্গানাইজেশনগুলোর ইন্ডাস্ট্রি এক্সপার্টগুলো থাকে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি এক্সপার্ট থাকে। ম্যাটেরিয়াল খুবই ভালো, অত্যন্ত ভালো ম্যাটেরিয়াল। এটা অফলাইনে হয় কয়েক মাস, 3-4 মাস, তারপরে অনলাইনে হয়। প্রথমত অনলাইন, পরবর্তীতে অফলাইন। কেস স্টাডি বেস বিভিন্ন আমাদের স্টাডি থাকে, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সবকিছু মিলে আপনাকে আসলে পরিপূর্ণভাবে তৈরি করার জন্য ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই ভালো একটা। তারপরে কেউ যদি ইসলামিক ব্যাংকিং এ ক্যারিয়ার গড়তে চান, বা যদি মনে করেন যে যেহেতু এটা আগামী দিনে আরো ফ্লারিশ করবে, আরো বড় হবে, তো কেউ যদি মনে করেন যে এই জায়গাটা একটা ভালো অবস্থায় যেতে চাই, তাহলে আপনি এই কোর্সটা করাটাকে সাজেস্ট করেন? ডেফিনেটলি আমি এটাকে অবশ্যই সাজেস্ট করি। এর বাইরে আর কি কি করতে পারেন কেউ যদি আগ্রহী হন? এরপরেও করতে পারেন সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সিপা আর একটা কোর্স আছে। আচ্ছা, সেটা কোথায় করা যায়? এটা ওই বাহরাইনের আউফির এখানে রেজিস্ট্রেশন করে তারপর পরীক্ষা অনলাইনে রেজিস্ট্রেশন করে অনলাইনে পরীক্ষা দেওয়া যায়। তাদেরকে ছোট এক্সট্রা আছে, কারিকুলাম আছে, সেটা কভার করে করা যায়। আর আপনি বলছেন এখানে বিআইবিএম এ? জি, বিআইবিএম এর এটা আমাদের জন্য এখন যথেষ্ট ভালো। রিসেন্ট একটা ওনাদের বিজ্ঞাপন আছে ভর্তির 6th ইনটেকে। আমি ফার্স্ট ইনটেকে করেছিলাম। আচ্ছা, এখন 6ষ্ঠ ইনটেক, আমি যদি ভুল না বলি 6th ইনটেক চলছে। দ্যাটস ভেরি প্রফেশনাল, খুবই প্রফেশনাল, অনেক ভালো কোর্স, অনেক ভালো কোর্স। সুতরাং এখন বাংলাদেশে ধরনের অনেক ধরনের কোর্স চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং এর উপর, যেটা আমি বলবো যে একটা খুবই ভালো লক্ষণ, এবং যারা যেহেতু এটা আগামীতে ফ্লারিশ করছে, সুতরাং এটা ব্যাংকারদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। জি, একাডেমি অফ বিজনেস প্রফেশনালস এর যেই পিজিডিটা আছে সেটাও যথেষ্ট ভালো, এবং এখানেও আমাদের ইসরা, ইনসিফ এর মালয়েশিয়ার অনেক এক্সপার্ট, মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির এক্সপার্ট, নর্থ আমেরিকান অনেক এক্সপার্ট এখানে আসছেন, লেকচার দিচ্ছেন, এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি এক্সপার্টরা তো থাকছেনই। তো আমি আসলে কোনোটাকে ওভাবে করে যদি বেস্ট না বলি, আসলে যার জন্য যেটা কনভিনিয়েন্ট হয়। সো একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কেউ যদি করতে চান ইসলামিক ফাইন্যান্সের উপরে, সেক্ষেত্রে একাডেমি অফ বিজনেস প্রফেশনালস এবিপির অফারটা ডেফিনেটলি একটা খুবই খুবই ভালো একটা সাবজেক্ট। ওগুলো কোর্স, এটাতে একটা ডিপ্লোমা যেটা আপনার সিভিকে অনেক বেশি এনরিচ করবে, ডেফিনেটলি এনরিচ করবে। আমি নিজেও এখান থেকে পিসিএসএন একটা কোর্স আমি করেছিলাম, সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এবং অডিটরের প্রিপারেশন নেওয়ার জন্য। ওইটাও আমাকে যথেষ্ট হেল্প করেছে। এক্সেলেন্ট, ভেরি গুড। সো এই যে আমরা দেখছি যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকিং এর জন্য আহ্বান করেছে, এবং এই ডিজিটাল এই যুগে এসে তো ইসলামী ব্যাংকিংটা কি মনে হয় যে ইসলামী ব্যাংকিং যেভাবে আপনারা কাজ করছেন সেইভাবে কি ইসলামী ব্যাংকিং এর ভবিষ্যৎ আরো ভালো দেখতে পান, বা ডিজিটাল ব্যাংকিং হবার ফলে কি ইসলামী ব্যাংকিং কোন রকম ক্ষতির মধ্যে পড়বে? না না না, ডিজিটাল ব্যাংকিং এর সঙ্গে ইসলামী ব্যাংকিং এর কোনো নেগেটিভ রিলেশন তো নাই। বরং আমার যে সকল প্রোডাক্টগুলো আমার তৈরি হচ্ছে, এই প্রোডাক্টগুলো আরো বেশি কাস্টমার ফ্রেন্ডলি হবে, কাস্টমারের এক্সেস আরো বাড়বে, এক্সেসিবিলিটি, এবং এটা সবসময় পজিটিভ। ডিজিটাল ব্যাংকিং তো এটা অবধারিত, এটা মাস্ট ছিলই। আপনি এখন দেখবেন যে এরকম এরকম লোক অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছে, আপনি কখনো ভাবেননি। আচ্ছা, আমি এখানে ছোট্ট একটা জিনিস জানতে চাই, যে যেমন অলরেডি আমাদের কাছে বিকাশ আছে, রাইট, আমরা যেটা করছি ডিজিটাল ক্যাশলেস, তারপরে এখন সমস্ত ব্যাংকেরই কিন্তু অনলাইন ব্যাংকিং আছে এবং তাদেরও অ্যাপস আছে, সেটার মাধ্যমে আমরা লেনদেন করতে পারি। তাহলে অলরেডি তো আমরা ডিজিটাল ব্যাংকিং এর মধ্যে আছি, তাহলে আলাদা করে আর ডিজিটাল ব্যাংকিং আমার কেন? ডিজিটাল ব্যাংক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আমি নগদ ডাক বিভাগের যেটা আমার রকেট, বিকাশ আছে, বিভিন্ন নামই আছে, এরা কি টোটাল ব্যাংকিং সলিউশন তো এরা দিচ্ছে না। আচ্ছা, ব্যাংকিং ব্যাংকগুলো তো দিচ্ছে, তাদের ব্যাংকগুলো তাদের অ্যাপস গুলো ইউজ করছে কনভেনিয়েন্সের জন্য। ব্যাংকও আসলে কাস্টমারই জিজ্ঞেস করে যে এই এমএফএস এর মাধ্যমে আপনার এখানে টাকা জমা দেওয়া যায় কিনা, তো ব্যাংকও কাস্টমারকে সেই কনভেনিয়েন্সটা দিচ্ছে। এইটা তো আলটিমেট ব্যাংকিং সলিউশন না। এক্সাম্পল আমি আপনাকে দিই, নগদের তো এটা আছে, তো নগদ কেন ডিজিটাল ব্যাংকের জন্য অ্যাপ্লাই করলো? তার মানে নগদ যেটা প্রোভাইড করছে সেটাই তো কমপ্লিট ব্যাংকিং না। ব্যাংকিং তো আরো অনেক ভাস্ট, তো এটার স্কোপটা আরো বেশি থাকবে, কাস্টমারের কাছে আরো বেশি পৌঁছাবে, আরো রুট লেভেলে আরো যাবে। আপনি যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছেন এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতেও, আপনার কি মনে হয় যে এটা ডেভেলপমেন্টে আমরা দেখছি যে ইদানিং একটা বিশাল বড় চ্যালেঞ্জের সামনে যেটা ব্যাংকগুলো পড়েছে, সেটা হচ্ছে যে অফিসের সমস্ত এমপ্লয়ীদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা হয় যে ভাই ফান্ড আনো, এবং আমাদের ব্যাংকে যারা কাজ করেন এমপ্লয়ীদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, একটা বড় জায়গাও তৈরি হচ্ছে এই ফান্ড আনার একটা প্রেশারের জন্য। তো আপনার কি মনে হয় যে আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি, বা আমাদের ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আমরা কি ধরনের প্রজেক্ট, কি ধরনের কোর্স, কি ধরনের ট্রেনিং বা কোন বিষয়ের দিকে আমরা নজর দিলে ভালো হবে? আমি একটু এক্সাম্পল দিয়ে যদি এটাকে বলি, একটা সময় আমরা আজ থেকে 10-15 বছর আগে আমরা শুনতাম না যে দেশের ইকোনমি ডেভেলপমেন্টের জন্য ফিমেলদেরকে আরো বেশি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা, তাদেরকে আনা উচিত। হ্যাঁ, আনা উচিত। এটা আমরা এক সময় খুব ভালো শুনতাম। এখন তো এটা ওনারা আলহামদুলিল্লাহ চলে এসছেন, এখন আমরা কম শুনি। তো আমাদের এখন সময় আসছে আমাদের এই নন মার্কেটিং অথবা নন সেলস ব্যাকগ্রাউন্ডের, অথবা আমরা খুব সুন্দরভাবে নাম দিয়েছি ব্যাক অফিস, ব্যাক অফিসের এমপ্লয়ীদেরকে নিয়ে ভাববার এখন সময় এসছে যে আসলে ব্যাক অফিসের এমপ্লয়ির টোটাল পোটেনশিয়ালকে আমি ইউজ করছি কিনা। ব্যাক অফিসে যিনি আছেন উনি কিন্তু অফিস শেষে ফ্রন্ট অফিসে যাচ্ছেন। ফ্রন্ট অফিস মানে কি? আলটিমেটলি উনি সোসাইটিতে মিশছেন তো না। ওনার মুদির দোকানদার থেকে শুরু করে স্বপ্নের সেলসম্যান বলেন, অথবা কোনো আউটলেটের সেলসম্যান বলেন, ফার্মেসি বলেন, সেলুন বলেন, উনি তো মিশছে, ওনার রিলেটিভ, ওনার সার্কেল। তো উনাকে কেন আমি ইউটিলাইজ করব না? যদি টোটাল ফোর্সটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, তখন আমাদের কিন্তু ওই যে ফ্রন্ট আর ব্যাক, সেলস আর নন সেলস, ওই ঝামেলাটা থাকবে না। টার্গেট আমাদের ফিল আপ করাটা ইজি হবে। হ্যাঁ, এখন এখানে অনেক কোশ্চেন আছে। যারা ফ্রন্ট লাইনে কাজ করে ওরা তো অনেক এক্সট্রোভার্ট হয়, ওরা ইজিলি মিশতে পারে। আর যারা ব্যাক অফিসে কাজ করে, অথবা ফ্রন্ট লাইনার না, অথবা যারা সেলস ব্যাকগ্রাউন্ডের না, ওনারা অত ইজিলি মিশতে পারে না, অথবা ইন্ট্রোভার্ট, অথবা ওই কাজের এক্সপার্ট ওনাদের নাই। চর্চাতে এটা অনেকটাই রিকভার করা সম্ভব। কি করতে হবে তাহলে ওনাদেরকে, মানে চর্চার জগতে যদি আনতে চাই, তাহলে কি করা দরকার বলে আপনার মনে হয়? এটা হচ্ছে যে রিলেশন তৈরি করা, রিলেশন মেইনটেইন করা এবং ফলো আপ করা, এই তিনটা জিনিসকে শিখতে হবে। ওকে, সো তাহলে এখন আপনি বলছেন যে ব্যাংকগুলোর উচিত এখন এই যে ব্যাক অফিসে যারা কাজ করে বা যারা ডাইরেক্ট সেলসে নাই, তাদেরকে হচ্ছে এই মার্কেটিং অ্যাপ্রোচগুলো তৈরি করা, তারা কি বলবেন, কিভাবে কথা বলবেন, কারোর সাথে কথা বলতে গেলে কোন প্রোডাক্টগুলিকে প্রমোট করবেন, কোন ফিচার্সগুলিকে তুলে ধরবেন,
এই সম্পর্কে নিয়মিত ব্রিফ করা, তাদেরকে ট্রেন আপ করা, তারা যেন ইন্ট্রোভার্ট থেকে বের হয়ে এসে এক্সট্রোভার্ট হতে পারেন, লোকের সাথে সহজে কথা বলতে পারেন, সে ব্যাপারে তাদেরকে ট্রেন আপ করা। ডেফিনেটলি করা। আপনি একটা ময়না পাখি কিনে নিয়ে আসেন, আপনি গিয়ে ওর সামনে বলেন, কথা বলেন, সে তো কথা বলে। তোতা পাখি বলে, টিয়া পাখি বলে, কিভাবে বলে? বারবার বলতে 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 বলে, তাই না? তো এনভায়রনমেন্ট মানুষকে শেখায়, বারবার কন্টিনিউয়াস একই মেসেজ দেওয়া। আপনি পবিত্র কোরআনেও আল্লাহ একই কথা, নামাজের কথা ডিরেক্টলি ইনডাইরেক্টলি ৮২ বার অথবা তার চেয়েও বেশি কেন বলেছেন? ভালো কথা, পজিটিভ কথা, প্রয়োজনীয় কথা বারবার বলতে হয়। বারবার বললে বারবার স্মরণ থাকে এবং এটা মানুষের এফেক্টিভ হয়। আদারওয়াইজ তো মানুষ প্রেশার না থাকলে ভুলে যায়। আপনি মাঝে মাঝে দেখবেন মনে হচ্ছে যে খুব মানে কোনো একটা লেকচার শুনলেন, মোটিভেশনাল স্পিচ শুনলেন ইউটিউবে, আমার মনে হচ্ছে একেবারে শেষ, মানে আমি আর এই লাইন থেকে সরতেছি না, আমি জান প্রাণ দিয়ে কাজ করব। আবার আপনি একদিন পরে আপনার পারদের মতো আপনি এটা গরম থাকবে না, তো এটা নিচে নেমে যাবে। কন্টিনিউয়াস এগুলা বলতে হবে এবং এই একটা সিস্টেমের মধ্যে আপনি যদি ডেভেলপ করতে পারেন যে পিপল কিভাবে মোটিভেটেড থাকবে, পিপল মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট। ট্রু। সো তার মানে আপনি সাজেস্ট করছেন যে ব্যাংকগুলোর এখন উচিত যে শুধুমাত্র যারা ফ্রন্ট লাইনে আছে তারা না, সকল এমপ্লয়ির জন্যই একটা রেগুলার ট্রেনিং সেশন করানো অন মার্কেটিং অ্যান্ড সেলস অ্যান্ড অন প্রোডাক্টস। তাহলেই একটা আমাদের ব্যাংক এখন যে প্রবলেমগুলোর মধ্যে আছে, যে আস্থার সংকটে আছে, সেটা থেকে অনেকখানি বের হয়ে আসতে পারে। কারণ লোকে তো ব্যাংকে টাকা রাখতে চাচ্ছে না, কারণ তারা ভয় পাচ্ছে। তো অভয়টা যদি ওনারা দেন তাহলে হয়তো আস্থার জায়গাটা আবার এটা লোকে আসলে টাকা রাখতে চাচ্ছে না ওভাবে। যদি এটা চেঞ্জ হয় ৩ মাস ৪ মাস পর পরই বিভিন্ন রিজনে চেঞ্জ হয়, নেগেটিভ নিউজ যখন খুব বেশি থাকে তখন এক ধরনের ব্যাপার থাকে, ইকোনমিক সিচুয়েশনের একটা ইস্যু থাকে, মুদ্রাস্ফীতির একটা ব্যাপার থাকে, সামনে ইলেকশন, মানুষ এই জন্যও একটু অন্যভাবে চিন্তা করছে, কি হয় দেখি, এই কারণেও রাখছে। বাট আপনি যদি মনে করেন যে সমস্ত সিচুয়েশন ভালো, সব দিক থেকে পজিটিভ, তারপরেও কিন্তু আপনার সেলস পিপল প্রয়োজন। তারপরেও আপনার ওই যে নন সেলস ব্যাকগ্রাউন্ডের যারা, অথবা ওনাদেরকে সেলসের জন্য তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনার ওয়ার্কফোর্স আপনার ৫-৬ গুণ হয়ে যায়। সিরিয়ার এক কলিগ ছিল আমার, দুবাইতে যখন ছিলাম, মহিউদ্দিন শেইন। তো মহিউদ্দিন শেইন বলতো যে সে ২ বছর বাধ্যতামূলক আর্মি ট্রেনিং করতে হয় ওদের। কেন? ২ বছরের ট্রেনিং দিয়ে তাকে আসলে তৈরি করে রাখা, প্রয়োজনে যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন দেশের জন্য লড়তে পারবে। হ্যাঁ, এটা মনে হয় কোরিয়াতেও আছে, অনেক দেশেই আছে। তো আমার তো এটা তো আসলে একটা যুদ্ধ। আমি যদি যুদ্ধ যদি বলি, এটা মনে হয় অত্যুক্তি হবে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটা একটা যুদ্ধ, যেখানে একই কাস্টমারের কাছে অনেক এমপ্লয়ি, বিভিন্ন জায়গার বিভিন্ন অর্গানাইজেশনের, শুধু ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না, ইন্স্যুরেন্স বলেন অথবা রিয়েল এস্টেট বলেন, সবাই গিয়ে বলছে যে আপনি আমার কাছে আসেন। সেই জায়গা থেকে আপনার এটা বের করে নিয়ে আপনার পকেটে আনা এবং বিশেষ করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে আসা, এটা তো আসলেই খুবই টাফ একটা কাজ। এবং সবাই মিলে যদি এটা এফোর্ট দেয় তাহলে ডেফিনেটলি তাদের ব্যবসা করাটা অনেক কম্পারেটিভ। সুতরাং আপনি সাজেস্ট করছেন যে ব্যাংকের সমস্ত এমপ্লয়িকে সেলস অ্যান্ড মার্কেটিং এর এই ট্রেনিংটা দেওয়া, ট্রেন আপ করা, তাদেরকে ডেভেলপ করা এবং কন্টিনিউয়াস লুপের মধ্যে রাখা। অবশ্যই কন্টিনিউয়াস লুপের মধ্যে রাখা। তাহলে ব্যাংকে তারা ভালো করতে পারবেন ব্যাংক এরিয়া থেকে। সো আপনি আপনার প্রতিষ্ঠানে সেগুলো করছেন? আলহামদুলিল্লাহ করছি। আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের চলতেই থাকে এবং আমাদের সবাই খুব আস্তে আস্তে কন্ট্রিবিউট করছে। বাহ। এবং টপ পারফর্মার লিস্টেও ব্যাক অফিস থেকেও অনেকেই আছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আড্ডার। আমি লাস্টলি জানতে চাইবো যে আর কি মনে হয় যে আর কি করলে আমাদের ব্যাংকিং এফিসিয়েন্সিটা বাড়তে পারে, বা আমাদের ব্যাংক এমপ্লয়িজদের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনদের এমপ্লয়িজদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আর কি করা যেতে পারে? এইটা টোটালটাই হচ্ছে দুইটা সাইড থেকে, দুইটা সাইড বলি অথবা তিনটা সাইডও আমি বলতে পারি। এক হচ্ছে কি এমপ্লয়ির নিজস্ব কিছু করার আছে। এমপ্লয়ি করার আছে কি, আপনি এমপ্লয়িকে ফিল করতে হবে। আপনার ব্যাংকিং অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, বিশেষত ব্যাংকের এমপ্লয়িরা টু মাচ ফ্রাস্ট্রেটেড। এর চেয়ে ফ্রাস্ট্রেটেড কোনো এমপ্লয়ি নাই। আমি এরকম কোনো ব্যাংক, এরকম কোনো জায়গার এমপ্লয়ির কথা শুনি নাই
আমি রেস্টুরেন্টে আপনি যদি খেতে যান, আপনি দেখবেন যদি ব্যাংকার পাশে বসে, সে আলটিমেটলি তার ম্যানেজারকে বকাবকি করতেছে, ম্যানেজমেন্টকে বকাবকি করতেছে, প্রেশার, এবং কোনো না কোনো ভাবে 3 জন ব্যাংকার একসঙ্গে হলে অফিস আওয়ারের পরে চিন্তা করতেছে কিভাবে ব্যাংক ছাড়া যায়। আমি লিখিত দিতে পারবো। এটা থেকে বের হওয়ার উপায়টা কি? কারণ সেটা কাজকে এনজয় করে না, সে কাজকে এনজয় করে না কারণ হচ্ছে তার কাজটা সে পারে না। আচ্ছা, পারছে না কেন? পারছে না কারণ তার সেই ট্রেনিং নাই। আচ্ছা, তাকে এইটা যে স্কিল আপ করা হয় নাই, এইটা যে পসিবল এই জিনিসটাও তাকে বলা হয় নাই। আচ্ছা, এখন টার্গেট তো সবাইকে আপনি অ্যালোকেট করে দিচ্ছেন, ইয়ারলি টার্গেট যখন ভাগ করেছেন যে এই বছর আপনি 2000 কোটি টাকা আপনি আনবেন নতুন। তো তাদেরকে স্কিল আপ করা, তাদেরকে মোটিভেট করা এবং তাদের মধ্যে বিশ্বাস জন্মানো যেটা করা সম্ভব, এই কাজটা ব্যাংকের করতে হবে। ব্যাংক এখন যেটা করছে যে ওই ফান্ডামেন্টাল প্রথম ট্রেনিংটা করে ছেড়ে দিচ্ছে, কিন্তু পরে যে রিকারিং ট্রেনিংটা দরকার, যে মোটিভেশনটা দরকার, তাকে আপ করা দরকার, এইখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। একটা ইয়ারলি ট্রেনিং হয় এন্টি মানি লন্ডারিং এর, যেটা বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকের করতে হয়। বাংলাদেশ ব্যাংক বলছে সেইটা হয়। এছাড়া সারা দিন সে যেই কাজটা করছে, যেই প্রেশারটা নিয়ে সে আছে, এইটার জন্য তার কিন্তু কোনো ট্রেনিং নাই। আমি 14 বছর ছিলাম ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, আমি একটা সিঙ্গেল ট্রেনিং পাই নাই মার্কেটিং এর, অথবা আমি আমার কাজটা কিভাবে করব, সেলস এর কাজটা করতে পারি, এটা নিয়ে কোনো ট্রেনিং নাই। প্লাস আর এখন তো এই সময় সে স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে ডিল করতে হয়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিভাবে সুন্দর করে কাজটা করতে হয়, এগুলোর উপরে রেগুলার তাদেরকে আপডেট করা, প্রমোট করা, তাদেরকে মোটিভেট করা, এই কাজগুলো বদলে তাদেরকে একদম একটা একঘেয়ে জীবনের মধ্যে ঠেলে দিচ্ছে। এটা আমার মনে হয় মনোটোনাস লাইফের দিকে ঠেলে দিচ্ছে, যার জন্য বোধহয় ফ্রাস্ট্রেশনটা আসছে। স্ট্রোক করে মারা যাচ্ছে বেশি, ডায়াবেটিসের পেশেন্ট বেশি, ফ্রাস্ট্রেটেড পিপল। মনে হয় যে এখনই সময় ব্যাংকের এই জিনিসগুলিতে নজর দেয়া, ব্যাংকের জন্য এখনই সময় আসলে এটা ভাবা। একদম রেড লাইট জ্বলে আছে। আর কোনো কিছু মনে? আর হচ্ছে একটা হচ্ছে এমপ্লয়ারের দৃষ্টিকোণ থেকে, এমপ্লয়ারের আসলে এই আস্থাটা দেয়া উচিত যে এমপ্লয়িরা পারবে, এমপ্লয়ীদের উপর আস্থাটা রাখা এবং তাদেরকে সে ট্রেন আপ করা। আলটিমেটলি ওই 1-2 আমরা একসঙ্গেই বলেছি। আর এটা হচ্ছে রেগুলেটরের কাছে একটা বিশাল ভূমিকা আছে। রেগুলেটরের ভূমিকা হচ্ছে যে অনাস্থাটা তৈরি হচ্ছে, মার্কেটের যেই অনাস্থা তৈরি হচ্ছে, আলটিমেটলি কোনো টাকা যদি ব্যাংকিং সিস্টেমের বাইরে থাকে দেশেরই ক্ষতি। সেটি রেগুলেটর এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি স্ট্রংলি এখনই ডিল না করে, তাহলে আস্থার জায়গাটাতে আরো চিড় ধরবে। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ আশফাক, থ্যাংক ইউ আপনাকে। আজকে আমরা ব্যাংকিং সিস্টেম নিয়ে অনেকগুলো নিয়ে কথা বললাম এবং কিভাবে আমরা ব্যাংকিং সিস্টেমকে বেটার করতে পারি, আমাদের দক্ষ এমপ্লয় কি করে গড়ে তুলতে পারি, সেটা নিয়ে কথা হলো। প্লাস যে একটা প্রতিষ্ঠানে যে কেবলমাত্র যারা সেলস মার্কেটিং এর দায়িত্বে আছেন, কেবল তাদেরই দায়িত্ব না ডিপোজিট না ব্যাংকে ডেভেলপ করার, এটা প্রত্যেকটা এমপ্লয়ের দায়িত্ব। আসলে প্রত্যেকেই আমরা সেলসের দায়িত্ব পালন করি, যে যেখানেই থাকি না কেন। সো এই জিনিসটাকে বোঝা এবং নিজেকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করা এবং এটা নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করা, সেটা ইম্পর্টেন্ট। এবং ইসলামিক নিজের ব্যবসা প্রতিষ্ঠান মনে করে কাজ করা, এবং অ্যাট দ্য সেম টাইম যে ইসলামিক ব্যাংকের ফিউচার ভালো হয়েছে অলরেডি, আগামীতে আরো প্রয়োজন হবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে বাংলাদেশে এভেলেবেল, ইন্টারন্যাশনাল কোর্স আছে, সেগুলোতে দক্ষ হওয়া, কোর্সগুলো করা এবং সার্টিফিকেশনগুলোর যে জীবনে অর্জন করা, এবং সেগুলো করার জন্য বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আমাদের এবিপি তো আছেই, এরকম আছে। সুতরাং এই কোর্সগুলো করা, নিয়মিত পড়াশোনা করা, চর্চার মধ্যে থাকা, এগুলো যদি করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত ক্যারিয়ার যেমন ডেভেলপড হবে, তেমনি আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা আছে, ব্যাংকিং সিস্টেম যেটা আছে, সেটারও উন্নয়ন ঘটবে। গ্রেট, থ্যাংক ইউ আশফাক আমাদের সাথে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আপনার সাথে আবারও একবার আড্ডা বসবো এবং এখন আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমরা অনেক কিছু জানলাম এবং যেটা মোটামুটি একটা সাম আপ করলাম যে কি নিয়ে আজ আমরা কথা বললাম। আশা করি যে আমাদের এই আলোচনা, এই আড্ডাটা হয়তো আপনার কাজে লেগেছে এবং আমরা যা যা আলাপ করলাম সেটা যদি আপনাদের সামান্যতম কাজে লাগে, তাহলেই সে আমাদের পরম আনন্দের। দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পডকাস্ট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।